কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত এসএফআই এর বর্তমান এবং প্রাক্তন নেতৃত্ব, কংগ্রেস এবং বন্ধুগণ, আমার প্রথমেই বলবো যে আমি এসএফআই রাজ্য কমিটিকে আমার কৃতজ্ঞতা জানাই। কারণ ছাত্র ফেডারেশনের আহ্বান দুদিক থেকে উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে, বিশেষত আমাদের মতো বয়সী লোকেদের জন্য। এক হচ্ছে যে অল্প বয়সী ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ তৈরি হয়, আর আরেকটা হচ্ছে কোনো না কোনো ভাবে মানুষ আবার হয়তো টাইম মেশিনের মতো 35 বছর 30 বছর আগে সময় ফিরে যাওয়ার একটা অনুভূতি পাওয়ার সুযোগ তৈরি হয় যদি এসএফআই আহ্বান করে। কারণ আমরা যারা কোনো না কোনো সময় ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম, তাদের স্বাভাবিকভাবেই এটা একটা অন্য ধরনের অনুভূতি নিয়ে আসে। আমি যে কথাটি বলার জন্য বা যে বিষয় বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা হচ্ছে ফ্যাসিবাদের অর্থনীতি। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যে আমি আরো এই কারণে উৎসুক ছিলাম এই সভাটায় আসার জন্য। সেটা হচ্ছে যে আমাদের ছাত্র আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বিশেষত আমরা যখন ছাত্র সেই সময় একটা প্রচন্ড কি বলবো স্পর্ধা এবং প্রত্যয়ের প্রতিমূর্তি হিসেবে আমাদের সামনে ছিলেন কমরেড গৌতম দেব। এবং সেইটা এখনো আমাদের চোখের সামনে আসে। ফলে আমার একটা মনে হয়েছিল, যদি সেটা হলো না, যে কমরেড গৌতম দেব এখানে থাকবেন, অসুস্থতার কারণে আসতে পারেননি, তো সেইটাও আরেকটা কারণ যেটা আমার কাছে খুবই উৎসাহের ছিল। এটা আপনারা বুঝতে পারছেন যে আমরা বিশেষ করে এই রাজ্যে, আমি এই কথাটা দিয়ে শুরু করি, যে এই রাজ্যে একটা পরিবর্তনের মধ্যে ইতিমধ্যে আমরা আছি, পরিবর্তন হয়েছে। আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আসলে গত 15 বছর ধরে একটা অন্তর্বর্তীকালীন সময় ছিল। অন্তর্বর্তীকালীন সময় এই কারণে বলছি যে 2011 সালে পশ্চিম বাংলায় বামপন্থীদের পরাস্ত করার জন্য কেউ যদি এই কথা বলতো যে মন্দির যারা বানিয়ে দেবে তাদেরকে ভোট দাও, সেই কারণে বামফ্রন্টকে পরাজিত করো, কিংবা হয়তো ইউনিফর্ম সিভিল কোড চালু করব আমরা, সেই কারণে আমাদের ভোট দাও, কিংবা 370 ধারা তুলে দেবো, সেই কারণে আমাদের ভোট দাও, কিংবা হিন্দু জাত্যাভিমান আরো গভীরভাবে গড়ে তুলবো আমরা, সেই কারণে আমাদের ভোট দাও, এই কথা বলে 2011 সালে বামপন্থীদের পরাস্ত করা সম্ভব ছিল। এবং এই 15 বছরের কাজটা যেটা এখন আমাদেরকে এই জায়গায় এনে দিয়েছে, যখন আপনারা দেখতে পাবেন, যেটা আমাদের যখন আপনাদের মতো বয়স ছিল তখন এই অভিজ্ঞতা ছিল না, যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তারা আজকাল যে ধরনের সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা, মুসলমান বিদ্বেষ বা সংখ্যালঘু বিদ্বেষ ইত্যাদি প্রকাশ করে থাকে, সেই পদ্ধতিটা তৈরি করার কাজ 15 বছর ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করেছে। আমি এই কারণে বলছি যে এই ধরনের অভিজ্ঞতা এই রাজ্যে প্রথম এরকম নয়। যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট পার্টি মানুষের কাছে ফ্যাসিবাদের কথা বলে নির্বাচিত হতে পারত না। এবং সেই কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হিটলার এবং মুসোলিনির কথা বলে কোনো পার্টি ইউরোপে দাঁড়াতে পারে। তার জন্য কি হয়েছিল দেখবেন, ইউরোপে এবং বিশেষত ল্যাটিন আমেরিকায় একটা নতুন ধরনের রাজনৈতিক কম্বিনেশন তৈরি হয়েছিল, যেটাকে রাইট উইং পপুলিজম বলা হয়, যারা সেই অর্থে কোনো মতাদর্শ নেই, কিন্তু তারা আমদানি প্রতিস্থাপন থেকে শুরু করে রাষ্ট্র নির্ভর যে অর্থনীতি, সাম্রাজ্যবাদ বিরোধী আদলে গড়ে উঠছিল ল্যাটিন আমেরিকায়, তার বিরোধিতা করার জন্য
এইরকম একটি রাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা দেখবেন যে পেরুতে জুয়ান পেরন, যে কারণে পেরোনিজম বলা হয় অনেক সময় এই রাজনীতিকে। আমরা দেখেছি ওই সময় ব্রাজিলে, কলম্বিয়ায় এবং পরবর্তীকালে ইউরোপে যে 2000 সালের পর থেকে যে ফার রাইটের উত্থান হয়েছে, মাথা ন্যাড়া করা নব্য দক্ষিণপন্থী যে শক্তির উত্থান হয়েছে, তারা কিন্তু সরাসরি ফ্যাসিজমের কথা বলে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করেছে তা নয়। প্রথম কাজটা হচ্ছে শ্রমজীবী মানুষের সংগঠিত শক্তিকে যদি ভাঙতে হয়, তাহলে যদি ফ্যাসিজমের কথা বলে সেটা না হয়, তাহলে অন্য পথে কথা বলে এই কাজটা করতে হবে। আমি বলবো যে পশ্চিম বাংলায় গত 15 বছরে এই কাজটা হয়েছে। যে ধরনের ধর্মীয় উন্মাদনা, যে ধরনের সাম্প্রদায়িক মনোভাব আজকে একটা অংশের মানুষের মধ্যে ঢোকানো সম্ভব হয়েছে, সেটা অরাজনীতির মোড়কে, বিনা মতাদর্শের আদলে, শুধুমাত্র বাম বিরোধিতার কথা বলে এই কাজ 15 বছর ধরে হয়েছে। এবং 2011 সালে যখন বামপন্থীরা হেরে গেছিল, তখন একটা অংশের মানুষ এটা মনে করেছিল যে কর্তৃত্ববাদী বামপন্থীদের হটিয়ে দিয়ে সাবল্টানদের উত্থান হলো, দেখো উনি হাওয়াই চটি পড়েন, ওনার মিছিলে গরিব মানুষরা থাকে, ফলে প্রকৃত অর্থে গরিব মানুষের পার্টি আবার ক্ষমতায় এসেছে এবং এরা ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। আজকে এইটা দিনের আলোর মতো পরিষ্কার, এবং এতটাই পরিষ্কার যেটা খুবই চোখের পক্ষে সন্ত্রাসের মতো, যে আপনি দেখতে পাচ্ছেন যে ভোটের কালি এখনো মেটেনি, কিন্তু দলটা প্রায় উঠে যাওয়ার মতো। এবং এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে কেন? এখানে অনৈতিকতাটা কোথায়? অনেকে যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারা এই কথা বলে যে বাজার যেমন রয়েছে, মার্কেট যেরকম, যেখানে কেনা বেচা হয়, আপনার পছন্দের জিনিসটা আপনি কিনছেন, যেটা পছন্দের নয় সেটা কিনছেন না। রাজনীতিতে ডেমোক্রেসি সেই রকম একটা ব্যাপার, যে আপনি আপনার পছন্দের দলকে নির্বাচিত করছেন। এবার ভেবে দেখুন কি অদ্ভুত ঘটনা ঘটছে, যে আপনি অ্যামাজন থেকে একটা জিনিস কিনলেন অনলাইন, কিনে দেখলেন যে আপনি যে কারণে কিনেছিলেন, যে জিনিসটা কিনেছিলেন, ভেতরে অন্য জিনিস দেওয়া আছে। আপনি কিন্তু অ্যামাজনে সেই জিনিসটা আবার বদলে নিতে পারেন, বা পাড়ার দোকান থেকে কিনেছেন, সেখানে গিয়ে বলতে পারেন যে এইটা তো আমি চাইনি, আপনি যেটা দিয়েছেন সেটা তো অন্য জিনিস, সেটা বদলে দিন। সে বদলে দিতে বাধ্য। আপনি নির্বাচিত হলেন যে কথা বলে, এমএলএ, এমপি, কাউন্সিলর কেউ হয়, তার শিক্ষাগত যোগ্যতা বা কোনো বিশেষ দক্ষতার কারণে নয়। শিক্ষাগত যোগ্যতা তার থাকতে পারে, কেউ একজন ডাক্তার হতে পারে, কেউ একজন ইঞ্জিনিয়ার হতে পারে। তিনি ঠিক করতে পারেন যে আমি আজকে এই নার্সিং হোমে কাজ করব, এই হসপিটালে কাজ করব, কালকে আমি অন্য জায়গায় কাজ করব, কারণ এই দক্ষতা এবং যোগ্যতাটা তিনি অর্জন করেছেন। একজন রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করা, জনগণের যে কথা বলে মানুষকে ভোট আদায় করেছেন, কালকে যদি তিনি অন্য পার্টিতে চলে যান, তাহলে আমাদের মতো দেশে রিকল করার কোনো সুযোগ নেই। আপনি জিনিসটা বদলে নিতে পারবেন না। ভোটে আমি বললাম এক কথা, ভোটে জিতে গিয়ে আমি অন্য কথা বলতে শুরু করলাম, এর চাইতে বড় দুর্নীতি আর কিছু নেই। তো এই ধরনের নানা ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে আসলে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে একটা অন্য ধরনের রাজনীতি মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কতগুলো সাধারণ চরিত্র আছে, আমি বিস্তারিত ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনারা হিটলার, মুসোলিনির কথা শুনেছেন। হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সদস্য ছিল, মুসোলিনি
ইটালির সোশ্যালিস্ট পার্টির যে পত্রিকা অবন্তি, তার এডিটর ছিল। এবং এই ফ্যাসিবাদী রাজনীতির উত্থান যদি দেখেন, তাহলে দেখতে পাবেন ওই সময় একটা প্রচন্ড সংকটে এই ধরনের অর্থনীতিগুলো ছিল, এবং সবচাইতে বেশি আক্রান্ত যারা ছিল তারা হচ্ছে মধ্যবিত্ত। ফ্যাসিবাদী আন্দোলন আসলে একটি মধ্যবিত্তের আন্দোলন। তার কারণ হচ্ছে যে যুদ্ধে বিধ্বস্ত এই দেশগুলি অর্থনৈতিক সংকটে যখন পড়েছিল, শ্রমজীবী মানুষ তাদের সংগঠিত শক্তি দিয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিল। অন্যদিকে বড় লোকেরা ক্রমাগত বড় লোক হচ্ছিল, মধ্যবিত্ত মাঝখানে চাপা পড়ে যায়। মধ্যবিত্ত সংগঠিত নয়, অথচ তারা আতঙ্কিত শ্রমজীবী মানুষের ঐক্যে তারা অন্য একটা শক্তির মধ্যে নিজের ক্ষমতাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল, এবং সেইটাই হচ্ছে ফ্যাসিবাদের উত্থানের পরিপ্রেক্ষিত। যদি আমরা পেছনের ইতিহাসে নাও যাই, আজকের সময়ের এই দক্ষিণপন্থী রাজনীতি এবং হিটলার মুসোলিনির রাজনীতির মধ্যে কতগুলো সাধারণ চরিত্র দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে শ্রমজীবী মানুষের মধ্যে নিজের শত্রু তৈরি কর, এনিমি উইদিন। খেটে খাওয়া মানুষকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জিউ বা হয়তো কোথাও স্লাভদের বিরুদ্ধে লড়াই, কোথাও লিবিয়ানদের বিরুদ্ধে এই ধরনের যাত্রাভিমান তৈরি, বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষকে বিভক্ত করার একটা রাজনীতির জন্ম দিতে হবে। এইটা ছিল এই ফ্যাসিবাদের প্রধান উদ্দেশ্য। এবং আপনারা দেখবেন যে মুসোলিনিকে যখন জিজ্ঞেস করা হয়, লিবারালরা জিজ্ঞেস করেছিল, ডেমোক্র্যাটরা জিজ্ঞেস করেছিল যে আপনার রাজনীতির মূল কথা কি, ফ্যাসিবাদেরও সেই অর্থে কোনো মতাদর্শগত ভিত্তি ছিল, মানে যেরকম কনজারভেটিভিজম বলা হয়, লিবারালিজম বলা হয়, সোশ্যালিজম বলা হয়, এরকম কোন একটা বিশেষ রাজনৈতিক ঘরানা থেকে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল তা নয়। মুসোলিনি উত্তর দিয়েছিলেন, আমার কাজ হচ্ছে, আমার উদ্দেশ্য একটাই, আই হ্যাভ টু ব্রেক দ্য বোনস অফ দ্য ডেমোক্রেটস। ডেমোক্রেটদের হাড় উপরে ভেঙে দিতে হবে, এইটাই আমার একমাত্র লক্ষ্য। তো প্রশ্ন হচ্ছে যে এই যে এনিমি তৈরি করছি, এই এনিমি তৈরি করা হয় কি বলে? একটা জিনিস খেয়াল করে দেখবে, পৃথিবীতে যেখানে যেখানে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, গরিব মানুষের সমর্থন নিয়ে এই ফ্যাসিবাদী আন্দোলন গড়ে ওঠে। ওই যে আমাদের অনেকে ধারণা ছিল যে মিছিলে কত গরিব মানুষ মানে সেই পার্টিটা গরিব মানুষের পার্টি। হিটলারের পার্টিতেও প্রচুর গরিব মানুষ ছিল। আজকে যখন আপনারা দেখবেন ট্রাম্প জিতে এসেছে হোয়াইট ওয়ার্কিং ক্লাসের একটা বড় অংশের ভোটকে তার সমর্থন আদায় করে। ফলে চেহারা দেখে বোঝা যাবে না যে এই পার্টিটা কাদের, কার উদ্দেশ্য লক্ষ্য সে পূরণ করতে চাইছে। একটা এলিট বিরোধী লড়াই হতাশাগ্রস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা অদ্ভুত রাজনীতির নাম ফ্যাসিবাদ। এবং আপনারা দেখবেন যে উইলহেম রাইকের একটি বিখ্যাত বই আছে, মাস সাইকোলজি অফ ফ্যাসিজম, যেখানে আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে এই হতাশাগ্রস্ত যে মানুষ, এবং শুধুমাত্র তাই নয়, সাপ্রেসড প্যাট্রিয়ার্ক, পিতৃতন্ত্র উদারবাদের সময় অবদমিত ছিল, তার উত্থান ঘটানোর নাম ফ্যাসিবাদ। যে কারণে দেখবেন যে ফ্যাসিস্টরা সব সময়, চরম দক্ষিণপন্থী শক্তি সব সময় মহিলাদের অধিকারের বিরুদ্ধে। ফলে এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বটা হচ্ছে এরকম যে আমি নিজে সংগঠিত, আমি যার দ্বারা আক্রান্ত তাকে আক্রমণ করার মতো সংগঠিত শক্তির মধ্যে পড়ি না। আমি সেই কারণে এরকম একটা শক্তি খুঁজতে চাই, যেই শক্তি আপাত দৃষ্টিতে প্রচন্ড শক্তিশালী এবং আমার প্রতিনিধিত্বকারী হবে। ফলে একজন মহামানবের সন্ধান থেকে ফ্যাসিবাদের উত্থান হয়।
এবং কিরকম ভাবে হয় আপনি দেখবেন যে যদি দেখেন যে হিটলার কিন্তু ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছিল। প্রথম যখন ভোট হয়েছিল হিটলারের পার্টি মাত্র 2.8% ভোট পেয়েছিল। 6 মাস বাদে আবার ভোট হয়েছে, 491টা সিটে হিটলার 107টা সিট পেয়েছিল হিটলারের পার্টি। কিন্তু হিটলার এটা মনে করেছিল শুধু এই দিয়ে হবে, আমাকে পুরোপুরি ক্ষমতা দখল করতে হবে। এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখলেন যে 1933 সালে সেই রাইখস্ট্যাগের ঘটনা, পোড়ানোর ঘটনা, কমিউনিস্টরা দখল করে নিচ্ছে, এই ভয়, এই আতঙ্ক তৈরি করে হিটলার ক্ষমতা দখল করেছে এবং গোটা সংবিধান বদলে দেওয়া হয়েছে, নির্বাচন রিগ করা হয়েছিল সেই সময়। আমি বলছি যে এই ধরনের প্রবণতাগুলো সমস্ত ফ্যাসিবাদী শক্তি যেটা তৈরি করে, যে এর মনস্তত্ত্বটা হচ্ছে, রাজনীতিটা হচ্ছে, এই যে আমরা এখানে বলি যে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার যে চেষ্টা, তার কারণ এর পেছনে একটা মাস্টার রেসের কনসেপ্ট আছে, যে এই দেশ হিন্দুদের দেশ, এই প্রজাতির মানুষ হচ্ছে আসল এই দেশের অধিবাসী। এই মাস্টার রেসের যে কনসেপ্ট, এর উপরে ভিত্তি করে সোশ্যাল ডারউইনিজম গড়ে ওঠে, অর্থাৎ সমাজে এবার আমি যদি আসল শক্তি হই, তাহলে অন্যকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়ে আমার সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করাটার নৈতিক অধিকার আছে। ভায়োলেন্সের পক্ষে, লিঞ্চিং এর পক্ষে জাস্টিফিকেশনটা আসে এখান থেকে, যেটা অন্যায় কিছু। আমি যদি কোনো সংখ্যালঘু মানুষকে হত্যা করি, তার মধ্যে অন্যায় কিছু নেই। ফলে এই সামাজিক ডারউইনিজমের যে ধারণা, সেখান থেকে আসে যে আমি কাউকে খুন করা, কারণ সে আমার শত্রু, জাস্ট এই কারণে যে এ কে আমি মনে করি যে এ আমার পবিত্র জাতি সত্তার বিরুদ্ধে। এবং এইটা করতে করতে যেটা হয় যে আমি আসলে একটা ভিকটিমহুডের ন্যারেটিভ তৈরি করতে শুরু করি। কিভাবে মানুষকে সংগঠিত করি? আমাদের তাড়িয়ে দিয়েছিল, আমরাই আসল ছিলাম, বাইরে থেকে এসেছিল, তারা লুট করে নিয়েছিল, অর্থাৎ একটা ভিকটিমহুড তৈরি করা, যে আমরা আসলে আক্রান্ত, হিন্দুরা আক্রান্ত, কিংবা জার্মানির ক্ষেত্রে জার্মান জাতি আক্রান্ত, ফলে আমাদের সংগঠিত হতে হবে। এইরকম একটা রাজনীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়। আপনি যদি দেখেন যে তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে, সেটার মধ্যে আমি বেশি যাব না, কিন্তু কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে আলোচনার জন্য রাখবো। সেটা হচ্ছে এই যে মার্ক্সবাদীদের মধ্যে ফ্যাসিবাদের ধারণা, তার আলোচনাটার পেছনে একটা অর্থনীতির পরিপ্রেক্ষিত আছে, কিন্তু ফ্যাসিজম ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট। ফ্যাসিবাদ পুঁজিবাদের অনিবার্য পরিণতিতে আসবে, এইটা কোনো মার্ক্সবাদী ব্যাখ্যা। যেরকম সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আমরা বলি মনোপলি ক্যাপিটাল একচেটিয়া পুঁজি স্তরে উন্নীত হলে এই সাম্রাজ্যবাদী প্রবণতা পুঁজিবাদের জন্য অনিবার্য। ফ্যাসিবাদ পুঁজিবাদের কোনো অনিবার্য প্রবণতা। ফ্যাসিবাদ এসেনশিয়ালি একটা পলিটিক্যাল প্রজেক্ট, কিন্তু ফ্যাসিবাদের উত্থানের একটা অর্থনৈতিক পরিপ্রেক্ষিত আছে। আপনার দেখে মনে হচ্ছে সে প্রচন্ড শক্তিশালী। আমি এই প্রশ্নে আসবো যে প্রচন্ড শক্তিশালী এই রাজনীতি, এই রাজনৈতিক নেতা, কিন্তু আসলে একটি প্রচন্ড সংকটগ্রস্ত অর্থনীতিতে এই ধরনের ফ্যাসিবাদের জন্ম হয়। সেটা জার্মানির ক্ষেত্রেও ঠিক, সেটা ইটালির ক্ষেত্রেও ঠিক। যে সংকটগ্রস্ত মানুষ সংগঠিত হয়ে যদি সমাজ বদলের দিকে না যায়, সে যাতে অন্যভাবে না ভাবতে পারে, সেই কারণে এই রাজনীতির উত্থান ঘটানো হয়। সমাজে সবসময় এই প্রবণতা থাকে, এই রাজনীতি থাকে, কিন্তু পুঁজিপতিরা, শাসক শ্রেণী এই রাজনীতিকে ময়দানে নামায় তখনই
যখন তারা বুঝতে পারে যে প্রচলিত ব্যবস্থার মধ্যে দিয়ে তারা তাদের অর্থনৈতিক রাজনৈতিক আধিপত্য আর টিকিয়ে রাখতে পারছে না। এরকম একটা সময় ফ্যাসিজমকে বা ফ্যাসিবাদী রাজনীতিকে পুঁজিপতিরা মাঠে নামে। এবার কি কারণে বলছি আমি বলছি, দেখবেন থেল হ্যামার থেকে শুরু করে, ডিমিট্রভ থেকে শুরু করে, গ্রামসি থেকে শুরু করে, ট্রটস্কি থেকে শুরু করে, রজনীপাল দত্ত থেকে শুরু করে, যারা ফ্যাসিজম নিয়ে লিখেছেন মার্ক্সবাদীদের মধ্যে, তাদের মধ্যে একটা সাধারণ কথা বারবার উঠে এসেছে। এক হচ্ছে যে ফ্যাসিবাদের জন্ম হয় যখন পুঁজিবাদের সংকট এর সময়। দুই হচ্ছে যখন শ্রমজীবী মানুষ এই সংকট থেকে পরিত্রাণের মতো একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে, অর্থাৎ সে ক্ষমতাশালী হয়ে উঠছে, শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় চলে যাচ্ছে। আর তিন হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমি আমার আধিপত্য ধরে রাখতে পারছি। এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের জন্ম হয়েছে সমস্ত জায়গায়। আজকের দিনে যদি দেখা যায় যে চরম দক্ষিণপন্থীদের যে উত্থান পৃথিবী জুড়ে হচ্ছে এবং আমাদের দেশেও তার প্রভাব পড়ছে, সেটার পরিপ্রেক্ষিতেও একই। সব সময় ফ্যাসিবাদ মানেই যে বুটের শব্দ পাওয়া যাবে তা নয়। সব সময় ফ্যাসিবাদ মানেই যে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা নয়। এবং ডিমিট্রভ তার লেখায় বলেছিলেন যে প্রথম ফেজটা হচ্ছে যখন ফ্যাসিবাদী দলগুলো ক্ষমতায় আসে নির্বাচনের মধ্যে দিয়ে। আমাদের দেশে নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, কিন্তু একটা সময় আসবে যে এই গণতন্ত্রকে যদি আমাকে দুর্বল করতে হয়, ভোট থাকবে, কিন্তু গণতন্ত্র মানে শুধু 5 বছর বাদে ভোট দিতে যাওয়া। তার কতগুলো প্রতিষ্ঠান আছে যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত হয়। আপনার মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, জুডিশিয়ারি স্বাধীনতা, আমলাতন্ত্রের স্বাধীনতা, এই ব্যবস্থাপনাগুলোর মধ্যে দিয়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকার মধ্যে দিয়ে 5 বছর বাদ ভোট দিতে যাওয়াটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার বহিঃপ্রকাশ হয়ে ওঠে। আমি অন্যগুলোকে যদি ক্রমাগত মেরে দিই, ক্রমাগত শুকিয়ে ফেলি, তাহলে 5 বছর বাদ ভোট দিতে যাওয়াটার মানে গণতন্ত্রটা আসলে একটা রিচুয়ালে পরিবর্তিত হওয়া শুরু করে। এবং সেই মুহূর্তে মানুষ এটা মনে করতে শুরু করবে যে কি দরকার আছে ভোট না থাকে। একটা সময় লোকে বলা শুরু করেছিল যে কি দরকার আছে 5 বছর বাদ ভোট, এতগুলো টাকা খরচ, ইত্যাদি ইত্যাদি, কোনো দরকার, মোদি আছে মোদি থাক। এইটা যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বুটের শব্দ লাগে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম একটা অবস্থার দিকে আমরা যাচ্ছি, যখন আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে এই বাকি সমস্ত প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং ইলেকশন কমিশন, এইগুলো ক্রমাগত প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে। এবং এই অবস্থাটা তৈরি করতে পারলে এই যে ফ্যাসিবাদী আক্রমণ, এই আক্রমণকে কার্যকরী করা সম্ভব। যদি দেখা যায় যে পুরনো ফ্যাসিবাদের সঙ্গে আজকের ফ্যাসিবাদের কি পার্থক্য, যে হিটলার মুসোলিনির সময় যা ছিল, আজকের কোন ফ্যাসিস্ট পার্টি কি একই কথা বলছে? না। আজকের কোন ফ্যাসিস্ট পার্টি, বিজেপি এ কথা বলছে না, কিন্তু ইভেন আরএসএস ও এ কথা বলছে না যে আমাদের দেশে নির্বাচন আমরা করব, কনস্টিটিউশন বদলে দিয়ে নির্বাচন তুলে দেব, বলছে না। কোন দক্ষিণপন্থী পার্টি আজকে এই কথা বলে না যে আমরা ইলেকশন করব। 2 নম্বর হচ্ছে যে এই যে ন্যাশনাল শভিনিজম, যেটা এই জাতীয়তাবাদী, শুধুমাত্র জাতীয় উগ্র জাতীয় অভিমান, যেটা এই উগ্র জাত্যাভিমান, এইরকম একটা শভিনিজমের যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ ঘটানোর
সুযোগ এখন কম। তার কারণ হচ্ছে আপনি চান বা না চান পৃথিবীটা গ্লোবালাইজ, অর্থনীতি গ্লোবালাইজ। একটা অ্যাপলের আইফোন তৈরি হয়, তার সমস্ত কম্পোনেন্ট গুলো আসে পৃথিবীর প্রায় 12টা দেশ থেকে। ফলে ইচ্ছে করলেই আমি একটা দেশকে আক্রমণ করে দেবো, এইটা আজকের দিনে অর্থনীতির পক্ষে ক্ষতিকর। ফলে হিটলার মুসোলিনির সময় যে উগ্রযাত্রাভিমান ঘটানোর তার বহিঃপ্রকাশ এক্সপ্যানশনিজমের মধ্যে দিয়ে ঘটানো সম্ভব ছিল, আজকে তার সুযোগ নেই। আজকের পৃথিবীতে এইটা করা মুশকিল, কারণ বহু দেশের নিউক্লিয়ার ওয়েপন আছে। ইচ্ছে করলেই আমি যুদ্ধ লাগিয়ে দিলাম। আজকের দিনের ফ্যাসিবাদ এই কথা বলেন যে আমি ইচ্ছে করলাম আমি যুদ্ধ করলাম। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু যুদ্ধ করলে সেইটা খুব গ্রহণযোগ্য হবে এবং সেইটা বাস্তবোচিত হবে, সেটা নয় আজকের দিন। তৃতীয় কথা হচ্ছে যে আপনি যদি দেখেন যে হিটলার এবং মুসোলিনির সময় পুঁজিবাদী অর্থনীতি, তারা মানুষের সময় সমর্থন আদায় করেছিল, তার বড় একটা কারণ ছিল এই যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য অস্ত্র তৈরি, এর জন্য কারখানা তৈরি, এর জন্য কর্মসংস্থান, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অর্থনীতিকে বিকশিত করার একটা সুযোগ তৈরি করতে পেরেছিল ফ্যাসিস্টরা। একথা ঠিক যে ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার পর জার্মানিতে শ্রমিকদের মজুরি প্রায় 50% কমে গিয়েছিল এবং পুঁজিপতিদের মুনাফা প্রায় 433% বেড়ে গিয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যে স্টেটের অ্যাক্টিভিজম যেটা, আজকের দিনে এই অ্যাক্টিভিজম কোনো দেশের পক্ষে করা সম্ভব নয়, কারণ ফিসকাল ঘাটতি এইটা বাড়িয়ে দিয়ে আমি বিনিয়োগ করব, এই সুযোগ নয়া উদারবাদের যুগে পুঁজিবাদের আর নেই। এই কারণেই লেট ক্যাপিটালিজমের এই বৃদ্ধ অবস্থায় রাষ্ট্রের উপরে নির্ভর করে পুঁজিবাদকে বিকশিত করার যে ব্যবস্থাপনা ফ্যাসিজম করতে পেরেছিল 30-এর দশকে, সেইটা আজকে আর করা সম্ভব। এখন আমরা কি দেখছি, আমি এই প্রসঙ্গে গিয়ে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এটা বলতে পারেন যে আজকের সংকটটা কোথায়। ধরুন আমেরিকার ক্ষেত্রে আজকের সংকট কি? প্রচন্ড আস্ফালন হচ্ছে। আমি স্ট্রেট অফ হরমুজ আটকে দেবো, আমি এখানে বোমা মারবো, ওখানে যুদ্ধ করবো, অনেক কিছু চেষ্টা হবে। কিসের জন্য? আসলে এই আস্ফালনটা কি? আসলে এই আস্ফালনটা হচ্ছে, যদি আপনি ঠিক পাড়ার যে সমস্ত কিছু গুন্ডা থাকে যে আমি আর পারছি না কিন্তু আমাকে দেখাতে হবে আমি বড় দাদা, সেই রকম যে বহিঃপ্রকাশটা, আজকে ট্রাম্পের বহিঃপ্রকাশটা একেবারে সেরকম। কারণ ট্রাম্প এটা বুঝতে পারছে যে আমেরিকার অর্থনীতি, এই যে দেখুন আমাদের দেশে টাকার দাম কমে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে যে পরিমাণ সারপ্লাস আমাদের ছিল সেইটা কমে আসছে, কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি হচ্ছে। মোটের উপরে এই ঘাটতি মোকাবিলা করার জন্য আমাদের রপ্তানি বাড়াতে হবে, কারণ ডলার দিয়েই ব্যবসা হয়। ডলার যদি রোজগার করতে হয় তাহলে এক্সপোর্ট করেই করতে হবে। আমেরিকার ক্ষেত্রে ঘাটতি, পৃথিবীর সবচেয়ে বেশি ঘাটতি যে দেশে, সেই দেশের এই চিন্তা নেই, তাকে এক্সপোর্ট করে ডলার রোজগার করতে হবে না, ডলার ছাপালেই ডলার। কারণ পৃথিবীর যে মুদ্রা আর তাদের মুদ্রা এক। ফলে তার ঘাটতি মোকাবিলা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডলার ছাপানো। ফলে আমেরিকা তার ঘাটতি ক্রমাগত বাড়িয়ে যেতে পারে। কিন্তু এটা কতদিন পর্যন্ত সম্ভব? যতদিন পর্যন্ত ডলারে পৃথিবীর অর্থনীতি চলছে, অর্থাৎ আমেরিকার গোটা বিশ্বের অর্থনীতিতে তার গুরুত্বটা অক্ষুণ্ণ রয়েছে। আজকের সমস্যাটা কোথায়? পৃথিবীর প্রায় যারা ব্রিক্স এর দেশগুলো যদি বলেন, তাদের গোটা পৃথিবীর জিডিপি, গোটা পৃথিবীর যে আয়, তার 42%
এই ধরনের দেশগুলোর হাতে। আমেরিকার অংশীদারত্ব প্রায় 26% নেমে এসেছে। ল্যাটিন আমেরিকার প্রায় 23টা দেশ তারা সুইফট সিস্টেম থেকে, অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় যে নেটওয়ার্কের মাধ্যমে, সেই নেটওয়ার্কটা মূলত আমেরিকার কন্ট্রোলে ছিল, এই সুইফট সিস্টেম থেকে বেরিয়ে আসছে। যারা তেলের ব্যবসা করে, কারণ আমেরিকার পেট্রো ডলার চুক্তি ছিল, আমেরিকা এটা জানতো যে সব পৃথিবীতে তেল লাগবে, সমস্ত দেশেরই লাগবে, ফলে তেলের ব্যবসা ডলারে করতে হবে, এইটার নিয়ম বানাতে হবে, যেটা পেট্রো ডলার চুক্তি ছিল মিডল ইস্টের দেশগুলোর সাথে। আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে যে আমরা শুধুমাত্র পেট্রো ডলারে করবো না, আমরা অন্য কারেন্সিতেও ব্যবসা করব। আমেরিকা এইটা বুঝতে পারছে যে তাদের সাম্রাজ্য পতনোন্মুখ, ডিক্লাইন অফ দ্য এম্পায়ার। পৃথিবীর ইতিহাস যদি দেখা যায় তাহলে সেই দেশই আধিপত্য করতে পেরেছে যারা প্রযুক্তিতে এগিয়ে। আজকে সারা পৃথিবীর ৭৭টা ক্রিটিক্যাল টেকনোলজি মধ্যে ৬৪টায় এগিয়ে রয়েছে যে দেশটি, সেই দেশটার নাম চায়না। এরকম বহু প্রযুক্তি রয়েছে যেগুলোয় তারা আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর চাইতেও এগিয়ে। আমেরিকা এটা বুঝতে পারছে যে আমার যে আধিপত্য ছিল সেই আধিপত্য আমি আর ধরে রাখতে পারছি না, আমাকে মধ্যপ্রাচ্যের উপরে কন্ট্রোল রাখতে হবে, কারণ অয়েলের উপরে কন্ট্রোল রাখতে হবে। পেট্রো ডলার চুক্তি শেষ হয়ে গেলে ডলারে ব্যবসা কমে যাবে, আন্তর্জাতিক ট্রানজাকশন যদি ডলারে না হয় তাহলে আমার ডলারের গুরুত্ব থাকবে না, তাহলে আমেরিকার আধিপত্য থাকবে না। ফলে এই যে যুদ্ধোন্মাদনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্য কামিতা, এটা আসলে এই সংকটের একটা বহিঃপ্রকাশ। আমাদের দেশের ক্ষেত্রেও দেখবেন যে ভারতীয় জনতা পার্টি আজকে কোন সময় এই দক্ষিণপন্থী রাজনীতির কথা বলছি, কোন অবস্থায় আছে আমাদের দেশ। আমাদের দেশের মোট আয়ের 65% মাত্র 10% বড় লোকেদের হাতে। আমাদের দেশের 50% মানুষের, আমাদের দেশের মোট 50% মানুষের হাতে, মানে 50% মানুষের হাতে 6%-এরও কম জাতীয় আয়ের অংশ। বৈষম্য ক্রমাগত বাড়ছে। শিক্ষিত অংশের মধ্যে বেকারত্বের হার কত? 40%। 40% শিক্ষিত মানুষ তারা কাজ পায়। একটা বড় অংশের মানুষ, যাদেরকে নিট এই অংশের বলা হয়, যারা কাজেও নেই, শিক্ষাতেও নেই। আগে ছিল যে আপনি ঠিক আছে, আমি এমএ পড়ছি, আমি পিএইচডি করছি, আমি উচ্চ শিক্ষার জন্য যাচ্ছি, ফলে আমি কাজের বাজারে নেই। একটা বড় অংশের মানুষ আমাদের দেশে যারা কাজের বাজারেও নেই, শিক্ষাতেও। শিক্ষাতে নেই তার কারণ সে মনে করছে যে পড়াশোনা করে কি হবে, আমি আর চাকরি কি পাবো। আর চাকরির বাজারে সে নেই, কারণ যেটাকে বলা হয় ডিসকারেজ লেবার, অর্থাৎ সে বারবার চেষ্টা করছে এবং পাচ্ছে না, তারপর সে লেবার মার্কেট থেকে উইথড্রন হয়ে যায়। এই অংশটা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশে বেকারি বাড়ছে, আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এখন বলছে যে টাকার দাম কমে যাচ্ছে। টাকার দাম কেন কমছে? এখন বিজেপির নেতারা এবং এই নীতি আয়োগের যারা, তারা বলছে যে এটা একটা নাম্বার। এখন 98 টাকা 57 পয়সা $1। বলছে যে $100 100 টাকা হয়ে গেল, ক্ষতি কি আছে? ক্ষতি অবশ্যই আছে। এটা শুধুমাত্র নাম্বার। টাকার দাম কমছে কি জন্য? আমাদের এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বাড়ছে। এইটা যে ডেফিসিটটা, সেইটা মেকআপ হতো ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের সারপ্লাসের মধ্যে দিয়ে, অর্থাৎ বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসতো। সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন? এবং এইটা ভাববেন না, ওরা এইটা বিক্রি করার চেষ্টা করছে যে এইটা আসলে এই ইরাক
ইরান আর আমেরিকার যুদ্ধের জন্য। এপ্রিল 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের দেশের কারেন্সি ডেপ্রিসিয়েট করেছে 5.4%, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সর্বোচ্চ। যুদ্ধ কিন্তু লেগেছে ফেব্রুয়ারিতে, তার আগেই আমাদের ডেপ্রিসিয়েশনের চেহারা এরকম ছিল। ডেপ্রিসিয়েট করলে কি হবে আপনারা সবাই বুঝতে পারছেন, যে তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়বে। জিনিসপত্রের দাম বাড়লে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কি? সবচেয়ে বেশি আক্রান্ত হবে গরিব মানুষ। তার কারণ খুব সহজ, সেটা হচ্ছে ধরুন একজন সিকিউরিটি গার্ড, তার যদি 12,000 টাকা 15,000 টাকা ইনকাম হয়, তার 10,000 টাকা বা 12,000 টাকাই চলে যায় খাওয়া দাওয়া থাকা ইত্যাদির কারণে। কিন্তু টাটা বা আম্বানির যে টাকা তার আয় হয়, তার 0.0001% কনজামশনে খরচ হয়। ফলে যে মানুষের আয় যত কম, তার খাদ্যের পেছনে শতাংশের হিসেবে খরচ অনেক বেশি। ফলে জিনিসপত্রের দাম যখন বাড়বে তখন গরিব মানুষ আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এবং এই ডেপ্রিসিয়েশন হওয়া মানে, ডেপ্রিসিয়েশন হওয়া মানে হচ্ছে ডলারের সাপেক্ষে। তাহলে তেলের দাম যদি ডলারে বাড়ে, সেখানে যদি $50 বাড়ে, এখানে কিন্তু তার ইম্প্যাক্ট তার চাইতে বেশি হবে, কারণ আপনার কারেন্সির দাম ডলারের সাপেক্ষে কমে গিয়েছে। যেটা হচ্ছে শেষ পর্যন্ত, যে এইরকম একটা অর্থনৈতিক অবস্থা যখন তৈরি হচ্ছে, আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারছি না। আমাদের গোটা এত মেক ইন ইন্ডিয়া ইত্যাদি করে আমাদের গোটা পৃথিবীতে ম্যানুফ্যাকচারিং এ আমাদের অংশীদারত্ব ছিল 1.2%, সেটা বেড়ে মাত্র 2.7 থেকে 3% পর্যন্ত গেছে। যেখানে চায়নার গোটা ম্যানুফ্যাকচারিং এ পৃথিবী 25% অংশীদারত্ব তার। 1970 সালে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম চীনের চেয়ে বেশি ছিল। আজকে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় 5 গুণ হচ্ছে চায়নার মাথা পিছু আয়। যদি প্রোডাক্টিভিটি দেখেন, আমাদের দেশের শ্রমিকের প্রোডাক্টিভিটির চেয়ে চায়নার শ্রমিকের প্রোডাক্টিভিটি প্রায় 6 গুণ বেশি। উন্নত প্রযুক্তিতে তারা এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রযুক্তিতে কোনো বিনিয়োগ নেই, এবং বিনিয়োগ না হওয়ার, এবং এই যে দেখছেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসা যে কমে গিয়েছে, শুধু তাই না, আমাদের দেশের বিনিয়োগকারীরা বিদেশে বিনিয়োগ করছে, আউটওয়ার্ড এফডিআই হচ্ছে। কেন? তার কারণ গত 1.5 দশক ধরে আমাদের দেশে ইনভেস্টমেন্ট বৃদ্ধির হার ক্রমাগত নিম্নগামী, বিনিয়োগ হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে, যে একটা দুটো বিজনেস হাউসকে এত বেশি পছন্দ করা হচ্ছে, তাদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে, ফলে অন্যেরা মনে করছে যে আমি যে টাকা বিনিয়োগ করব, কবে আমার হাত থেকে সেটা চলে যাবে, কবে আমাকে ওই ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হবে আমি জানি না। ফলে অনেকে মনে করছেন যে ভারতবর্ষে বিনিয়োগ করার চেয়ে বিদেশে বিনিয়োগ করবে। ফলে এই যে মৌলিক কাঠামোগত যে সংকটগুলো রয়েছে, সেই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা পুঁজিবাদের কাছে নেই পৃথিবী জুড়ে। আমি যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই, এখন আপনি দেখছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। 70% মাঝারি স্তরে রিপিটেটিভ যে কাজগুলো, সেই কাজগুলো আর থাকবে না। আপনি চান বা না চান, আইএলওর হিসাব হচ্ছে যে 70% ওই ধরনের আমি ক্লারিক্যাল কাজ করি, আমি ব্যাংকে স্ক্রুটিনি করি, লোন একে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, কোনো দরকার, মানুষের কোনো দরকার, মানুষের কোনো দরকার নেই। ইভেন যদি এখন সার্জারি হচ্ছে রোবট দিয়ে, এবং রোবট আসা মানে অস্ট্রিয়ায় এখন ইস্পাত কারখানা রোবট দিয়ে চলে। এরকম একটি কারখানা রয়েছে যেখানে
5 মিলিয়ন টন স্টিল প্রতি বছর তৈরি হয়, যে কারখানায় মাত্র 14 জন কাজ করে। ফলে শুধুমাত্র এআই সার্ভিস সেক্টরের লোকের কাজ চলে যাবে তা নয়, ম্যানুফ্যাকচারিংও চলে যাবে। এবং আমেরিকার কাছে সবচাইতে বড় বিপদ এইটা, ওরা বলছে যে আমরা নিয়ে যাব ম্যানুফ্যাকচারিং, কে নিয়ে যাবে? এখানকার মজুরির চেয়ে 13 গুণ বেশি মজুরি দিতে হবে তাহলে। এখানে অ্যাপলের আইফোন তৈরি হয়, আমরা মোট ভ্যালু এডিশনের মাত্র 4% পাই, 4%। বাকি সবটাই ইম্পোর্টেড কম্পোনেন্ট, লেবার ইন্টেন্সিভ কাজ। ঠিক আছে, কিছু লোকের চাকরি হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আগামী দিন যা আসছে তাতে পুঁজিবাদের কাছে কোনো উত্তর নেই যে আমি কিভাবে এই যে বিপুল উৎপাদনের ক্ষমতা আমার তৈরি হবে সেইটার বন্টন হবে কিভাবে। দেখুন, মেশিন আসলেই আতঙ্কের কিছু নেই। মানে আপনার বাড়িতে আপনি ওয়াশিং মেশিন কিনলেন, আপনার শ্রম কমে যায়। যে কোনো প্রযুক্তি আসা মানে তার উদ্দেশ্যই হচ্ছে সরাসরি কায়িক শ্রমকে কমানো, এটাই তার উদ্দেশ্য। সে কারণেই প্রযুক্তি আসে, সেই কারণেই মানব সভ্যতা এগিয়েছে। প্রশ্নটা প্রযুক্তির না। আপনি ওয়াশিং মেশিন কিনলে আপনার যে কাপড় কাচতে হয়তো 2 ঘন্টা লাগতো সেটা 8 ঘন্টায় হয়, মানেটা কি? ওই মেশিনটার উপরে আপনার অধিকার রয়েছে, যে ডিসপোজেবল টাইমটা তৈরি হলো সেটারও অধিকারী আপনি। আর পুঁজিবাদী ব্যবস্থার যখন আলোচনা হয় তখন যে প্রযুক্তিটা আসছে সেই প্রযুক্তির কর্তৃত্ব মাত্র 8টা বড় কোম্পানি পৃথিবী জুড়ে যদি দেখে, তাদের হাতে সমস্ত কিছু। এবং তারা যে সময় বাঁচাচ্ছে, সময় বাঁচানোটা তাদের উদ্দেশ্য না, কত তাড়াতাড়ি আমি মুনাফা করতে পারবো সেইটা তাদের উদ্দেশ্য। ফলে প্রযুক্তি এলেও মানুষের কাজের সময় কমে যাচ্ছে তা নয়, পুঁজিবাদের বাইনারি সলিউশন। এরকম তো হতেই পারতো যে ঠিক আছে আমি 100 টাকার জিনিস তৈরি করছি, তাতে 10টা লোক কাজ করত। এখন এমন একটা মেশিন এলো এবং এই 10টা লোক 10 ঘন্টা ধরে কাজ করলে 100 টাকার জিনিস তৈরি হতো। এখন 10টা লোকই কাজ করুক, 5 ঘন্টা কাজ করুক, আমার তো কর্মসংস্থান কমে যাওয়ার কোনো কারণ নেই। লোক কম সময় নিজের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারছে, এটা তো উন্নতির লক্ষ্য। কিন্তু পুঁজিবাদে সেটা হয়, পুঁজিবাদে হয় যেটা যে কাজ করছে সে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করবে, আর একটা বিপুল অংশের লোক কাজ চলে যাবে। ফলে তার কাছে প্রতিক্রিয়াটা এরকম। আমি শেষ করব এই কথাটা বলে যে এইরকম একটা সংকটের সামনে দাঁড়িয়ে যদি বলেন যে আপনি এইটা তো বলছিলেন যে ফ্যাসিবাদের উত্থান হয়েছে বামপন্থার চ্যালেঞ্জের মুখে পড়ে। যদি জার্মানিতেও দেখেন, যদি ইটালিতেও দেখেন, যে সংকটগ্রস্ত পুঁজিবাদ বামপন্থার চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যখন, তখন সে এই ফ্যাসিস্ট শক্তিকে রাস্তায় নামিয়েছে এবং বামপন্থী রাজনীতিকে ধ্বংস করেছে। আজকে যদি আমাদের কেউ প্রশ্ন করে যে কি এমন চ্যালেঞ্জ বামপন্থার, যে এই ফ্যাসিজম বা দক্ষিণপন্থী রাজনীতির আমদানি করতে হচ্ছে, সত্যি কথা বলতে কিন্তু বামপন্থীরা দুর্বল আজকে। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? কেন ফ্যাসিবাদী রাজনীতি আনতে হচ্ছে? তার কারণ এইটাই যে আজকের পুঁজিবাদ এটা বুঝতে পারছে যে আগে মেরামতির যে ব্যবস্থাপনাগুলো দিয়ে এই সংকটকে সে সমাধান করতে না পারলেও ডিসপ্লেস করতে পারছিল, আজকে তার সমস্ত রাস্তা বন্ধ। ফলে এই সংকটে ক্ষতিগ্রস্ত আক্রান্ত মানুষ যে কোনো সময় বারুদের মতো, মানে আগুনের মতো ফেটে পড়তে পারে এবং সেখানে স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে বামপন্থী রাজনীতি। ফলে যত কম শক্তি হোক একে নিশ্চিহ্ন করার কাজ করতে হবে। ফলে দক্ষিণপন্থী রাজনীতি, ফ্যাসিজম, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংগঠিত বাম, সংগঠিত শ্রমজীবী মানুষকে দুর্বল করা, তাকে ক্ষতিগ্রস্ত করা। এবং সেইটার কারণে নানা রূপে বাম আন্দোলন,
কে ক্ষতিগ্রস্ত করা এবং মেহনতি মানুষের অধিকারকে ক্ষতিগ্রস্ত করার কাজ তারা করার চেষ্টা করছে পৃথিবী জুড়ে। কিন্তু পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, দেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। একদিকে যেমন দেখতে পাচ্ছি যে নয়ডার মতো 157টা জায়গায় শ্রমিকরা তারা প্রতিরোধ করছে, কারণ 20,000 টাকা মজুরি দিয়ে আর দিল্লির মতো জায়গায় বেঁচে থাকা সম্ভব না। একদিকে যেমন আপনাদের এখানে আপনারা লড়াই করছেন যখন হকাররা উচ্ছেদ হচ্ছে, একদিকে মধ্যবিত্তের মধ্যেও যে নানা ধরনের নানা ডাইমেনশনের যে ফ্রাস্ট্রেশন তার বহিঃপ্রকাশ ঘটছে নানা ধরনের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। সেটা ককরোচ জনতা পার্টি হতে পারে, যে কোনো হতে পারে। এই বহিঃপ্রকাশগুলো হচ্ছে তার ইঙ্গিত। রামের মন্দির দেখিয়েও বেশ কিছুদিন চলেছে, কিছু হলেই পাকিস্তানি বলে দেওয়া দিয়ে বেশ কিছুদিন চলেছে। নির্বাচনের আগে কোনো একটা বড় ঘটনা ঘটিয়ে দিয়ে ফলাফল পরিবর্তন করার রাজনীতি অনেক দিন হচ্ছে। এগুলোর ধার কমে এসেছে, অথচ সংকট যে হারে বাড়ছে, সেই সংকটের মধ্যে দাঁড়িয়ে এই রাজনীতি ক্রমাগত আক্রমণাত্মক হয়ে উঠবে। দক্ষিণপন্থী রাজনীতি, তার কারণ তার অস্ত্রগুলো ক্রমাগত মোটা হয়ে আসছে। ফলে সেই রকম একটা পরিস্থিতিতে বামপন্থী ছাত্র আন্দোলনের কাছে একটা বড় দায়িত্ব, যারা এইরকম একটা সময়, কারণ সত্যি কথা বলতে গিয়ে আমি যে সময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, আমাকে কোনোদিন লাঠির বাড়ি খেতে হয়নি, কারণ বামফ্রন্ট সরকার ছিল, মাথার উপরে কংগ্রেস বা যুক্তফ্রন্টের সরকার ছিল, তার উপরে যদি দেখেন তখনও সমাজতান্ত্রিক শিবির ছিল। আমার গায়ে কোনোদিন লাঠি পড়েনি, আমাকে কোনোদিন জেলে যেতে হয়নি। আমার প্রজন্মের ছাত্র আন্দোলন যারা করছে তাদের কাউকেই করতে হয়নি। আজকে আমাদের কমরেডদের যারা এসএফআই এর কর্মী নেতৃত্ব, তাদের জেলে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তার মধ্যে দিয়েই আপনারা করছেন। এবং সেইটার কারণেই আমি বলবো যে এইরকম একটা অবস্থায় আমরা পড়েছি, এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে এই দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে মোকাবিলা করে মতাদর্শের দিক থেকে এবং একই সাথে মানুষের যে লড়াই, ছাত্রছাত্রীদের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই একে মোকাবিলা আমরা করতে পারবো, এই আশা রেখে, এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।